ওয়ে 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 এ কি দেখছি আজকে অনুপম? সেটাই তো, আবার দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। সামনে আসে অনুপম। আফ্রিকায় এসে এই প্রথম দেখলাম সিংহের রাস্তায় হাঁটাচলা করে বেড়ানো। এর আগে ভিডিওতে দেখেছি, কিন্তু এই প্রথম আমি লাইভে দেখলাম। কি বিশাল সাইজ দেখো শুধু সিংহর। এই দেখো রাখছে সিংহ। 30শে আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পূর্ব আফ্রিকায় কাটিয়ে দিলাম 5টা দিন 5টা রাত। পরিচিত হলাম সাভো, অ্যাম্বোসেলি কিংবা মাসাই মারার মতো তিনটে ন্যাশনাল পার্কের বন্য জীবজন্তুর সঙ্গে। বাস্তুতন্ত্রের কত বিচিত্র অভিজ্ঞতা সাক্ষী হলাম, যা মনে থাকবে আজীবন। কিন্তু পূর্ব আফ্রিকায় আরও একটা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা না দেখলে বা দেখালে আফ্রিকা ভ্রমণ কোথাও হয়তো অসম্পূর্ণ রয়ে যায়। লেক নাকুরু ন্যাশনাল পার্ক, যা বিখ্যাত আফ্রিকার বিগ 5 অ্যানিম্যালের মধ্যে একটি, আফ্রিকান রাইনো, আর অবশ্যই হাজার হাজার ফ্লেমিঙ্গো পাখির বিচরণ ভূমি হিসাবে। আর সিংহ, হ্যাঁ উনিও রয়েছেন, বনের রাজা বলে কথা। নেক্সট টাইম যারা আফ্রিকায় বেড়াতে আসবেন, কখনোই মিস করবেন না লেক নাকুরু ন্যাশনাল পার্ক আপনাদের ট্যুর আইটিনারি থেকে। আর এই পর্ব দিয়ে শেষ হবে আমাদের পূর্ব আফ্রিকার ওয়াইল্ড লাইফ ট্যুর। পরবর্তী গল্প শুরু হবে আফ্রিকার আরও একটা দেশ, ইথিওপিয়া থেকে। অন্যান্য পর্বের মতো এই পর্বেও যেন লাইক দিতে ভুলে যাবেন না। 4 সেপ্টেম্বর 2025 স্থানীয় সময় ভোর 4:27। আফ্রিকাতে আমাদের প্রত্যেক দিনের প্রোগ্রামই হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত। সেজন্য যখন আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোচ্ছি তখন অন্ধকার, যখন আমরা সারাদিনের প্রোগ্রাম সম্পূর্ণ করে ফিরছি হোটেলে তখনও অন্ধকার, আর ভবিষ্যৎ মনে অন্ধকার। আজ আমরা মাসাই মারা থেকে যাব হচ্ছে নাইরোবি, কিন্তু মাসাই মারা থেকে নাইরোবি যাওয়ার পথে আমরা দেখব হচ্ছে লেক নাকুরু এবং হচ্ছে লেক নাইভাসা। এই প্রোগ্রামগুলো রাখার জন্য আরেকটা এক্সট্রা দিন রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের আগামীকাল সকালে ইথিওপিয়া যাওয়ার ফ্লাইট আছে, সেহেতু একটা দিন আমাদের একটু কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে। আমাদের যাত্রা শুরু হলো মাসাই মারা থেকে লেক নাকুরু হয়ে নাইরোবির পথে। দীর্ঘ পথ, তাই রাতের অন্ধকার থাকতেই বেরিয়ে পড়তে হয়েছে। ঘড়ির ডিজিট বলছে 4:35। অসম্পূর্ণ ঘুমটুকু সম্পূর্ণ করতে হবে এই চলার পথেই। যেটুকু ঘুম সম্পূর্ণ হয়নি সেটুকু ঘুম গাড়িতে ঘুমাও, বাট এবার নতুন জায়গা গিয়ে দর্শকদের অবশ্যই দেখাও। এই যে রাস্তা ধরে আমরা চলেছি, এই রাস্তায় কিন্তু কানেক্ট করা হচ্ছে মাসাই মারার সঙ্গে নাইরোবিকে। মাসাই মারা থেকে লেক নাকুরু সড়কপথে 192 কিলোমিটার। একটানা চললে ঘন্টা চারেকের বেশি সময় লাগার কথা নয়, কিন্তু আমাদের যেতে হবে 277 কিলোমিটার, অর্থাৎ আরও 85 কিলোমিটার অতিরিক্ত পথ। আর সেই জন্যই তো ঘুম স্যাক্রিফাইস করে বেরোনো। সময় সকাল 6:15। আমরা পার করছি নারক সিটি। এই নারক থেকেই কিন্তু রাস্তা ভাগ হয়ে যায় লেক নাকুরু যাওয়ার জন্য, কিন্তু এখন ওই রাস্তা কিছু প্রবলেম চলছে, যেটা সামিউল বলল, তার জন্য কিন্তু আমাদের ঘুরে যেতে হচ্ছে অনেকটা। সেই কারণেই আজকে ভোরবেলায় বেরিয়ে পড়া। আর আফ্রিকায় মোটামুটি সকাল 6:05 থেকে ধীরে ধীরে অন্ধকার মুছে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করে। আর যখনই 6:30 হয়ে যাবে চারিদিক পুরোপুরি আলো হয়ে যাবে। 7টা 7:30 সময় তো পুরোপুরি আলো। আর আমরা কিন্তু অনেকটা চলেও এলাম মাসাই মারা থেকে। সূর্য ধীরে ধীরে পূর্ব দিক থেকে উঠছে, তার আলো এসে আমাদের চোখে মুখে তার প্রতিফলন। আফ্রিকায় আরও একটা নতুন দিনের সূর্যোদয় এই রাস্তায়। লেক নাকুরু থেকে এখনও আমরা রয়েছি প্রায় 103 কিলোমিটার দূরে। আর এখন সময় হচ্ছে সকাল 7:40। এটা হচ্ছে নরক রোড। আর কিছুটা গিয়ে রাস্তা আমাদের বাঁ দিকে যাবে, সেই রাস্তা ধরে আমরা পৌঁছাবো হচ্ছে লেক নাকুরু। তো এই জায়গায় এসে আমাদের একটা ব্রেক দেওয়া হয়েছে, ব্রেকফাস্টের ব্রেক। বাট ব্রেকফাস্ট কিন্তু আমাদের হোটেল থেকে দিয়ে দিয়েছে, কারণ আমাদের যে মাসাই মারার প্যাকেজ ছিল সেই প্যাকেজ অনুযায়ী আজকে সকাল পর্যন্ত ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডেড ছিল। তো যেহেতু আমরা ওখানে থাকিনি, তো আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ ওরা আলাদা করে বড় বড় প্যাকেটে দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে একটা লেবু, একটা বার্গার, এর মধ্যে শসা আর চিজ দেওয়া রয়েছে। কি এটা গো? চিপস না? এটা প্যানকেক, এটা প্যানকেক, এটা দই, এটা হচ্ছে সসেস, জলের একখানা বোতল দিয়েছে, এতেই প্যাকেট ভারী। একটা দিয়েছে কলা, সিংহকে বশ করা বিস্কুট, সিংহ বিস্কুট, আর একটা জুস। তো এইরকম প্যাকেটে যা ব্রেকফাস্ট দিয়েছে ঠিক আছে। প্যাকেটের ব্রেকফাস্ট ছাড়াও আমরা আলাদা করে আরও কিছু খাবার অর্ডার করলাম। 2 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, 3টে
টমেটো কুচি, 2 পিস পরোটার দাম হচ্ছে 300 শিলিং, এখানে বলে এটা হচ্ছে 600 শিলিং। পরোটা ওখানেও সস্তা, পরোটা এখানেও সস্তা। চলো চটপট করে নিই আমরা আজকের নাস্তা। ব্রেকফাস্টের পর্ব শেষ, সময় সকাল 8:14। এখানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে সব কিছু বিল হচ্ছে 1100 কেনিয়ান শিলিং। আর এখন ওয়েদারটা কীরকম জানেন? এই সময় মানে আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর, এখন ওয়েদারটা হচ্ছে যে আমাদের ওখানে নভেম্বরের শেষের দিকে যেরকম ঠান্ডা পড়ে না, সকালবেলায় উঠে আমরা বারান্দায় বা ছাদে একটা চাদর মুড়ি দিয়ে বা একটা সোয়েটার পরে বসি, সকালে রোদটা ফিল করি। তো এখন ওয়েদার হচ্ছে এখানে ঠিক সেরকম। এখানে সারা বছরই ওয়েদার ভালো, শুধু বর্ষাকালটা একটু বেশি হয় বৃষ্টি এখানে, বাকি এখানে ওয়েদার ঠিকঠাকই থাকে। এই যে মাউন্টেনটা দেখছেন চলার পথে, এটা হচ্ছে মাউন্ট লঙ্গোনট। মাউন্ট লঙ্গোনট হচ্ছে একটা স্ট্র্যাটো ভলক্যানো। অনেক বছর আগে এটা অ্যাক্টিভ ছিল এবং এই যে ওপরে যে জায়গাটা রয়েছে না, এটা গোল। এখানে এখনও সেই ভলক্যানো রয়েছে, যদিও এখন নিষ্ক্রিয়। আর এই দিকে রয়েছে লেক নাইভাসা, আমরা আসার পথে দেখব লেক নাইভাসা। এখন যাচ্ছি নাকুরু। আমাদের এত সকালে বেরোতেও হতো না, এত সময় লাগতেও না, বা এই হাইওয়েতে আসতে হতোও না যদি ওই রাস্তা খোলা থাকতো। ওখানে মাসাইদের সাথে অন্য একটা উপজাতির কিছু ঝামেলা টামেলা হয়েছে, খুনোখুনি হয়েছে, তো তার জন্যই রাস্তাটা বন্ধ রয়েছে। 2 সপ্তাহের জন্য রাস্তা এখন ক্লোজ করে দিয়েছে, আবারও তো আগামী দিনে খুলবে। আর ওই জন্যই আমাদের স্যামিউল আমাদেরকে বলেছিল হয় গতকাল রাত্রে বেরিয়ে পড়ুন, নাহলে আজকে আর্লি মর্নিং বেরিয়ে পড়ুন, কারণ এই রাস্তা পার করতেই সময়টা বেশি লাগবে। আর এখন টাইম হচ্ছে 9:05। মেন রোড থেকে আমরা একটু অফ রোডে ঢুকলাম, আর ওই যে দূরে বড় লেকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেক এলেমেন্টাইটা। আর এখানে রয়েছে লেক এলেমেন্টাইটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই পথ ধরেই আমাদের পৌঁছাতে হবে লেক নাকুরু ন্যাশনাল পার্কে। এই লেক এলেমেন্টাইটা, লেক নাইভাসা, লেক নাকুরু, এই সমস্তগুলো না গ্রেট রিফট ভ্যালিতে। আগের দিন যারা নাইরোবি থেকে যখন মাসাই মারা যাচ্ছিলাম আপনাদের দেখিয়েছিলাম গ্রেট রিফট ভ্যালি, যার দৈর্ঘ্য প্রায় 7000 কিলোমিটার। তো সেই ভ্যালির মধ্যেই কিন্তু এই সব কিছু রয়েছে। যারা আগামী দিনে ইস্ট আফ্রিকা প্ল্যান করছেন এবং আপনাদের সাফারিতে বা গেম ড্রাইভে আপনারা লেক নাকুরু মাসাই মারা রাখতে চাইছেন, সেক্ষেত্রে আমার পরামর্শ, যেটা আমারও প্রথমে প্ল্যান ছিল, আপনারা প্রথম দিন নাইরোবি থেকে চলে আসুন হচ্ছে লেক নাকুরু। এখানে এসে ইভিনিং গেম ড্রাইভটা করুন, নাইট স্টে করুন, পরের দিন মর্নিং গেম ড্রাইভ করে আপনারা ট্রান্সফার হয়ে যান হচ্ছে মাসাই মারা। মাসাই মারাতে গিয়ে স্টে করুন এবং সেই দিন মাসাই ভিলেজ দেখে নিন। সেই দিনটা বিকালবেলা 2 ঘন্টার জন্য গেম ড্রাইভ করে 200 USD খরচ করবেন না। পরের দিন বা পরের 2টো দিন ফুল গেম ড্রাইভ করুন হচ্ছে মাসাই মারাতে, সকাল থেকে বিকাল পর্যন্ত। তারপরের দিন একদম মাসাই মারা থেকে চলে আসুন নাইরোবি। আসার পথে নাইভাসা দেখে নিন, বা নাইভাসা আগেও দেখতে পারেন। নাইরোবিতে একদিন স্টে করে যান, নাইরোবি ন্যাশনাল পার্ক দেখে নিন, মাসাই মার্কেট দেখে নিন। এইসব দেখে টেকে আপনারা তারপরের দিন বা সেদিন রাতেই ফ্লাইট ধরুন হচ্ছে কলকাতার। 6 থেকে 7 দিনের মধ্যে ইস্ট আফ্রিকার এই ন্যাশনাল পার্কগুলো ইজিলি ঘুরে নেওয়া যায়। আর যদি সময় আরও বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাম্বোসলি অ্যাড করতে পারেন 2 দিনের জন্য, সাভো অ্যাড করতে পারেন, মোম্বাসা ঘুরে আসতে পারেন, অ্যাজ ইউর উইশ। এই যে অফ রোড থেকে আমরা যে এই রাস্তাটায় এসে উঠলাম, পিছের রাস্তাটায়, এই রাস্তাটাই আসছে হচ্ছে মাসাই মারা থেকে। এই রাস্তাটা বন্ধ বলেই আমাদেরকে এতটা ঘুরে আসতে হলো, নাহলে এতক্ষণে পার্কে গিয়ে আমাদের গেম ড্রাইভ করা হয়ে যেত। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই আফ্রিকার যে রাস্তায় আমি ট্রাভেল করছি ভোর রাতে সকালবেলা, এগুলো কি সেফ? 100% সেফ, কারণ রাস্তায় কিন্তু সব জায়গায় পুলিশ রয়েছে, চেকিং রয়েছে, ক্যামেরা রয়েছে। সো এখানে কিন্তু আপনার মানে রাস্তা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। মাসাই মারায় যেমনই ঠান্ডা, এই দিকটায় ততটাই গরম। সময় সকাল 10:30। আমরা পৌঁছে গেলাম কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের লেক নাকুরু ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কে রয়েছে মোট 3টে গেট। আমরা এসেছি ডেরিট গেটে, লেখাটা হচ্ছে ডেরিট, উচ্চারণটা হচ্ছে ডেরিট গেট। এখানে আসার পর এখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার জন্য। কিন্তু এখানে টিকিট প্রাইস হচ্ছে ফরেনারদের জন্য, মানে আমাদের জন্য হচ্ছে 60 USD পার পারসন। এখানে কিন্তু আপনারা পে করতে পারবেন হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ফরেক্স কার্ড দিয়ে। এখন হচ্ছে সকাল 10:36, আজ আমরা টিকিট কাটলাম। আগামীকাল সকাল 10:36 পর্যন্ত কিন্তু এই টিকিটের ভ্যালিডিটি। আর অ্যাকোমোডেশন সম্পর্কে বলে রাখি, এই লেক নাকুরু যে ন্যাশনাল পার্ক রয়েছে এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, ভেতরেও রয়েছে, বাইরেও রয়েছে। লেক নাকুরু ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আয়তনে এই পার্কের দৈর্ঘ্য 188 বর্গ কিলোমিটার, তাই একদিনের সাফারি বা গেম ড্রাইভ যথেষ্ট। লেক নাকুরু ন্যাশনাল পার্কে রয়েছে লায়ন, লেপার্ড, বাফেলো, রাইনো, জেব্রা, ইম্পালা, ইল্যান্ড, ওয়াটারবাক্স। এছাড়াও এখানে প্রায় 450 প্রজাতির পাখির বাস, যাদের মধ্যে রয়েছে লেজার গ্রেটার ফ্লেমিঙ্গো, হোয়াইট পেলিক্যান্স, আফ্রিকান ফিশ ইগল,
মারাবু স্টর্কস, কিংফিশার, হর্নবিল সহ প্রচুর পাখির দেখা মেলে, বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল মাসে। সকাল 6টা থেকে এই পার্কের এন্ট্রি শুরু হয়। আমরা শুরু করলাম সকাল 11:30টার সময়। তবে শুরুতেই এমন কিছু অভিজ্ঞতা সাক্ষী হলাম যেগুলো হয়তো আমাদের এক্সপেকটেশন ছিলই না। পার্কে ঢুকে ঢুকে যে আমরা সিংহ দেখা পাবো এটা কিন্তু আশা করিনি আজকে। আমাকে একজন দর্শক বলছে আজকে যে আমি শুনলাম যে থাইল্যান্ডের মতো নাকি আফ্রিকার সমস্ত এই বন্য জন্তুগুলোকে কোনো একটা ড্রাগ বা ঘুমের ওষুধ দিয়ে রাখা হয় যাতে ওরা আক্রমণ করতে না পারে। তা আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করছিলাম, বলছে এটা একদম ভুল কথা। এক তো ওদের পেট ভরা থাকে, ওরা ম্যানিটার নয়, আর দ্বিতীয়ত ওরা আক্রমণ করে না আমরা গাড়িতে আছি বলে। আমরা যদি কখনো নেমে যাই গাড়ি থেকে ওদের সামনে যাই, ওরা কিন্তু অবশ্যই আক্রমণ করবে। কাজে এই চিন্তাভাবনা কিন্তু টোটালি ভুল। ওই দিকে কিন্তু ওরা তাকিয়ে আছে, এদিকে ওরা ভূক্ষেপও করছে না এবং এরা মানুষকে বা এইসব গাড়িকে বিশেষ পাত্তাও দেয় না, কারণ ওরা বনের রাজা। 3 পূর্ণবয়স্ক সিংহ শাবক অতুরেই কোনো শিকারের অপেক্ষায়। কিভাবে এরা দলবদ্ধ হয়ে শিকার করে তার একটা ধারণা পেয়েছিলাম এই সাফারি করার সময়, কিন্তু এখন ওদের দৃষ্টি সম্পূর্ণ অন্যদিকে। আর যেমনটা বলেছিলাম যে আমাদের মতো ট্যুরিস্টদেরকে ওরা পাত্তাও দেয় না। আমাদের উপস্থিতি কখনো কখনো ওদের বিরক্তির কারণ। এতগুলো সাফারি গাড়ি দেখে ওরা বিরক্ত হয়ে এই জায়গা পরিত্যাগ করলো। জানলার বাইরে হাত বের করে ভিডিও শ্যুট করার সময় আমাদের চালক সাবধান করে দিল এই বলে হাত যেন নিচের দিকে না থাকে। আফ্রিকার সিংহ যদিও অলস, ম্যানিটাস নয়, তবুও অ্যাগ্রেসিভ, যার অসংখ্য উদাহরণ রয়েছে। চাল কি না, সিংহের চালটাই আলাদা। দেখুন দুটো গাড়ির মাঝখানে যাচ্ছে, ওরা এইসবগুলো ওরা ভূক্ষেপ করে না। এই যে আরেকটা যাচ্ছে, বাপ রে বাপ, পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখেই ভয় লাগছে। এদের চলাফেরা এতটাই নিস্তব্ধ যে আমার পাশ দিয়ে চলে গেল টের পেলাম না। সিংহটা চলে যাওয়ার পর শরীরে একটু হলেও শিহরণ জেগেছিল। এই প্রথমবার ভয় পেলাম আফ্রিকায় সাফারি করার সময়। আরেকটা আসছে, হাতটা তো বাইরে রেখেছি, কামড়ে দেবে না তো? 3 নম্বর সিংহটা অবশ্য এই দিকে না এসে ওই পাশ দিয়ে বেরিয়ে গেল ওরা একদিকেই, কিন্তু একজনের পর আরেকজন। হয়তো প্রথমজন বিপদ আঁচ করলে সে ডাক দিয়ে বাকি দুজনকে সতর্ক করে দিত। সিংহের ডাক সেও শুনেছি আজকে সাফারিতে। ওরা চলে যাচ্ছে ওই দিকটাতে, কারণ এখন রোদ উঠছে তো, ওরা এবার ঠান্ডা জায়গা খুঁজবে। আমি কখনো ভাবিনি যে লেক নাকুরুতে আমি সিংহ দেখতে পাবো। আর তারপরে এখন বেলা 11:30, আকাশে এরকম রোদ, আজকে তো মেঘলা ওয়েদারও নয়। আমি ভাবলাম কি হয়তো ফ্লেমিঙ্গো দেখবো, কিছু জেব্রা দেখবো, জিরাফ দেখবো, এবারটাকে লাইটলি নিয়েছিলাম। বাট ওই যে বললাম, কপাল যখন আপনার সঙ্গে থাকবে আপনি এমন জিনিস দেখবেন যেটা আপনি হয়তো আশাও করেননি। সিংহ 3টে হেঁটে হেঁটে বেরিয়ে গেল একদম নিজের চালে সামনে দিয়ে। এগুলো সবই হচ্ছে ফিমেল সিংহী। এরপর যা দেখলাম তাতে উত্তেজনায় গায়ে রুম খাড়া হয়ে গেল। একটা পুরুষ সিংহ মাঝ রাস্তায় দাঁড়িয়ে লেজ দোলাচ্ছে, আর তাকে দেখে সাফারি গাড়িগুলো জাস্ট থমকে গিয়েছে। কি দেখছি আজকে অনুপম? সেটাই তো, আবার দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, সামনে আসে অনুপম। আরে জানলাটা খুলো গো। সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছে যে জানলা খোলার অবকাশটুকু পাইনি। শুধু দেখলাম সিংহটা আমাদের পাশ কাটিয়ে পাশের জমিতে গিয়ে পেছনের দুপা দিয়ে মাটি ওপড়াচ্ছে। সিংহ কখন এহেন আচরণ করে উত্তর জানতে চেয়েছিলাম সামিউলের কাছে। ও বলল এই সিংহ এখন উত্তেজিত, সে তার সিংহের সন্ধান করছে। এরপর সিংহ এগিয়ে গেল ঘন ঝোপঝাড়ের দিকে। মন বলছে ও হয়তো এখন রাস্তা পারাপার করবে। দেখুন জঙ্গলের হাইটটা দেখুন, মানে এই যে ঝোপঝাড়ের মধ্যে সিংহ থাকতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ এখানে কিন্তু ঘাসগুলোর ভালো হাইট রয়েছে। আর একটু দূরে চলে যাওয়ার পর দেখুন কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ঘাস পাতা দুলছে, কিন্তু ওর মধ্যে সিংহ আছে। এবং এখন আমরা একটা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় ফোকাস হচ্ছে, এরকম কিন্তু সিংহ অনেক থাকতে পারে। ওই যে ওই সিংহটা যাবে, ওই গাড়িটা গেল, ওখান দিয়ে সিংহ রাস্তা পার করবে, অলরেডি রাস্তা পার করছে, আমাদের গাড়িটা ওইদিকেই যাচ্ছে। সেই লেভেলের এই বন্য প্রাণীদের গতিবিধি সাফারির গাড়ি চালকরা ভালো মতোই বোঝে। তাই সময় নষ্ট না করে সামিউল দ্রুত ব্যাগ ঘিরে পিছিয়ে নিয়ে এলো আমাদের সাফারি গাড়ি। এবারে রাস্তা পরিবর্তন করতে হবে। রাস্তা পরিবর্তন করার পর যে দৃশ্যে সাক্ষী হলাম তাতে আফ্রিকার ওয়াইল্ড লাইফ ট্যুর 100% সফল বলা যেতে পারে। কখনো রাস্তার মাঝখান ধরে, কখনো বা রাস্তার এক সাইডে হেঁটে চলেছে পশুরাজ, আর তার এই গতিবিধি কভার করছে 4-4টে সাফারি গাড়ির পর্যটকরা।
হলফ করে বলতে পারি এই দৃশ্য মাসাই মারাতেও দেখা সুযোগ হয়নি। ভিডিও শ্যুট করার নিরিখে আমরা একটু ব্যাকফুটে ছিলাম, কারণ আমাদের আগে আরও 3টে সাফারি গাড়ি। সিংহটা যদি একটু দাঁড়িয়ে যায় বা স্লো হয়ে যায় তবেই ওর পাশাপাশি আমরা থাকতে পারবো। আর হলেও তাই, সিংহটা রাস্তায় দাঁড়িয়ে এক পাশে জমে থাকা খুব সম্ভবত বৃষ্টির জল পান করতে লাগলো। কোনোদিন কি ভেবেছিলাম যে সিংহের এহেন জল খাওয়ার দৃশ্য নিজের চোখে দেখার সুযোগ পাবো? আসলে এই দৃশ্য থেকে অনেক পর্যটকই বঞ্চিত হয় যারা আফ্রিকা বলতে শুধু মাসাই মারাকেই বোঝে। আসলে মাসাই মারার বাইরেও আফ্রিকা অনেক কিছু। এইসব জিনিস সাধারণত ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি অ্যানিম্যাল প্ল্যানেটে দেখা যায়। আজ আমরা সামনে থেকে দেখছি সিংহ রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে দাঁড়িয়ে জল খাচ্ছে। এইভাবে জল খায় সিংহ। জল খাবে, তারপরে ও আবারও পথ চলা শুরু করবে। আচ্ছা, এই যে এরা রাস্তা, এই যে বৃষ্টির জমা জল খাচ্ছে, এই জলগুলো তো খুব একটা পরিষ্কার না, এদের শরীরে ক্ষতি হবে না অনুপম? জল খাওয়া, তুমি যদি 1 মাস আবার মিনারেল ওয়াটার খাও তারপরে জল খাওয়া শেষ হলো, আবারও পথ চলা শুরু হলো। সিংহটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলো, তারপরে আবারও সিংহের পথ চলা শুরু। ওই দিক থেকেও গাড়ি আসছে, এই দিক থেকেও গাড়ি। মানে এরা হাঁটাহাঁটি বেশি করে না, হ্যাঁ, হাঁটলো হাঁপিয়ে হেঁটেই হাঁপিয়ে গেছে। জলটা খেয়ে নিলাম। আজকে আমরা একটু ব্যাকফুটে পড়ে গেছি। গাড়ি এগুলো একটু আগে থাকলে ভালো কভারেজ হতো। জলপান সম্পূর্ণ করে আবারও চলেছে পশুরাজ, এবার আমাদের পাশেই। সামিউল আবারও সাবধান করে দিল এই বলে যে হাত বা শরীরের কোনো অংশ যেন খুব বাইরে না থাকে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়ছে, একই সঙ্গে বাড়ছে আমাদের উত্তেজনার পারদ। এরপর কি হবে এই ভেবে কখনো রাস্তার ডান পাশে, কখনো বাঁ পাশে, কখনো বা মাঝখানে কি যেন একটা খুঁজে চলেছে এই পশুরাজ। একটা না খুব বেশি পথ চলার অভ্যেস হয়তো তার নেই, তাই চলতে চলতে আবারও দাঁড়িয়ে পড়ল। হালকা অথচ গম্ভীর হুঙ্কার ছাড়ল, যে হুঙ্কারের মানে এখন আমি বুঝি। সিংহ তার সিংহেই খোঁজার চেষ্টা করছে এই গভীর জঙ্গলের আশেপাশে। কি বিশাল সাইজ দেখো শুধু সিংহ। এই দেখো ডাকছে সিংহ। 5 হাত দূরে ছিল, বাপরে বাপ। না, ও হয়তো সঙ্গী সাথীকে ডাকছে। সিংহ তখনই ডাকে যখন কাউকে মানে ওর দরকার হয় বা সঙ্গী সাথীকে ডাক দেয়। আর এইদিকে গভীর ন্যাশনাল ফরেস্ট। আর এই ন্যাশনাল পার্কটা একটু দেখুন, এটা কিন্তু কালকের মতো দেয়। এরপর নিজের গতি বাড়িয়ে পথ পরিবর্তন করে পশুরাজ ঢুকে পড়ল পাশের জঙ্গলে। প্রতিটা ঝোপঝাড়ে ঘ্রাণ নিয়ে বোঝার চেষ্টা করলো তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিংহের বর্তমান অবস্থান। মানুষের মতো আবেগ হয়তো পশুদের মধ্যেও কাজ করে। আমরাও তো এমনই উতলা হয়ে যাই যখন বহু সময় ধরে প্রিয় মানুষের দেখা না পেলে কিংবা তার ফোন না আসলে। ভালোবাসা বা মিস করা শব্দটা পশু কিংবা মনুষ্য জীবনচক্রে সম্পর্কিত চিরকাল। এইদিকে আসে না, ভাবছি তাহলে অন্যদিকে যায়। হ্যাঁ, ওই রোডে এদিকে গন্ধ পাচ্ছে না। সিংহের এই গতিবিধি আমরা ছাড়াও অদূরে গাছপাড়ার আড়াল থেকে আরও একজন সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। আফ্রিকার কেপ বুশবাক, এরাও ইল্যান্ডের মতোই হরিণের প্রজাতি। আফ্রিকার রেইন ফরেস্ট কিংবা সাভানাতে এদের দেখা মেলে। সিংহটা দাঁড়িয়ে আছে কাছে। আমাদের গাড়ির আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে, বলছে আপনারা কি হেল্প করবেন গাড়ি ঠেলার জন্য? আর আমরা তো হেল্প করতেই চাই। পাশে সিংহ আর এদিকে গাড়ি ঠেলছি, এটাই তো সবচেয়ে অ্যাডভেঞ্চারও। দেখুন, মনে হবে যে ভুল কথা বলছে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওইখানে সিংহ আছে। এতক্ষণ ধরে আমরা সিংহকে ট্রেস করছিলাম। আমার থেকে দূরত্ব হয়তো খুব বেশি হলে কত হবে, 20-30 হাত হবে। নাকরু ন্যাশনাল পার্কে এবারে পরিচিত হলাম বেশ কিছু তৃণভোজী প্রাণীর সঙ্গে। জেব্রা তো রয়েছে, সেই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি সাউথ আফ্রিকান জিরাফ। এদেরকে কেপ জিরাফও বলা হয়। দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা, মোজাম্বিক এইসব অঞ্চলে এই কেপ জিরাফের দেখা মেলে। এখানে জিরাফ রয়েছে, আর এই জিরাফের মাঝখান দিয়ে এই যে হেঁটে যাচ্ছে রাইনো, ব্ল্যাক রাইনো। এখানে দুরকম রাইনো আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। হোয়াইটের সংখ্যা বেশি, ব্ল্যাকের সংখ্যা কম। একে কাছ থেকে পাবো কিনা পরে জানি না, কিন্তু এখান থেকেও দেখে নিই। এসে ব্ল্যাক রাইনো আফ্রিকার বিগ 5-এর মধ্যে একটা। আফ্রিকায় এসে এই প্রথম রাইনো বা একশৃঙ্গ গন্ডারের দেখা পেলাম। অন্যান্য ন্যাশনাল পার্কে এই রাইনোর দেখা পাওয়ার চান্স খুবই রেয়ার, কিন্তু নাকরুতে এদের দেখা পাওয়া যায়, বিশেষ করে খুব সকালে সাফারি শুরু করলে। ওই হোয়াইট রাইনো হচ্ছে ঘাস খায়, আর কালো রাইনো হচ্ছে গাছের পাতা খায়। হোয়াইট রাইনো হচ্ছে সবসময় গ্রুপে থাকে, আর ব্ল্যাক রাইনো একা থাকে, ও সাই মানে লজ্জা পায়। যদিও রাইনো কিংবা গন্ডারের দেখা পাওয়া যায় আমাদের উত্তরবঙ্গের গরুমারা কিংবা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টে। রাস্তার উল্টো দিকে দেখলাম এক ঝাঁক আফ্রিকান কেপ বাফেলো। জঙ্গলের রাস্তা ধরে এবারে একটু অন্যদিকে গেলাম।
এই ন্যাশনাল পার্কের অন্যতম আকর্ষণ মাকালিয়া ওয়াটারফল। আফ্রিকায় এসে নদী দেখেছি, পাহাড়ও দেখেছি, শুধু এটা দেখাই বাকি ছিল। নাকুরু ন্যাশনাল পার্কে যে লেক রয়েছে তার প্রধান জলের উৎস এই মাকালিয়া ওয়াটারফল। আমাদেরই সাথে সাথে এখানে অনেক স্কুলের বাচ্চারা এসছে। এই স্কুল থেকে ওদেরকে ওয়াটারফলস দেখতে নিয়ে আসা হয়েছে, প্লাস সাফারি করতে নিয়ে আসা হয়েছে জঙ্গলে। আর এই যে ওয়াটারফলসটা নেমে আসছে না, এই যে নদীটা, এই নদীর জলই যাচ্ছে হচ্ছে লেক নাকুরুতে। এখান দিয়ে হয়তো রাস্তা আছে ভেতরে আরও জঙ্গলের গভীরে যাওয়ার। এত বড় জঙ্গল, কোথায় যে কি আছে। মাকালিয়া ওয়াটারফল দেখে অবশেষে এসে পৌঁছালাম সেই লাখ লাখ ফ্লেমিঙ্গো পাখিদের স্বর্গরাজ্য নাকুরু লেকের সামনে। এ যেন এক অন্য আফ্রিকা। একসাথে এত পাখি এর আগে কোনোদিন কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। আর প্রাকৃতিক সৌন্দর্য, তার কথা নতুন করে কি বলি। চারিদিকে পাহাড়ে ঘেরা নীল আকাশ, সাদা মেঘ, আর লেকের জলে ঘুরে বেড়াচ্ছে কত পাখি। কেনিয়া রিফট ভ্যালিতে প্রায় 10,000 বছর আগে প্রাকৃতিক নিয়মে সৃষ্ট এই মিষ্টি জলের লেক। পাশেই রয়েছে আরও দুটো লেক, এলিমেন্টাইটা আর বোগোরিয়া। 2011 সালে ইউনেস্কো এই 3টি লেককে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেয়, নাম দেয় কেনিয়া লেক সিস্টেম অব দ্য গ্রেট রিফট ভ্যালি। বিখ্যাত যে কারণে লেকটা সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। এখানে দুরকম ফ্লেমিঙ্গো রয়েছে, যেগুলো সাদা সাদা সেগুলো হচ্ছে গ্রেটার ফ্লেমিঙ্গো, আর যেগুলো গোলাপি কালারের সব পাখনা রয়েছে সেগুলো হচ্ছে লেজার ফ্লেমিঙ্গো। এই ফ্লেমিঙ্গো দেখার জন্যই হচ্ছে লেক নাকুরু বিখ্যাত, এবং এটা কিন্তু অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই যে নাকুরু যে হ্রদটা রয়েছে না, এর গভীরতা হচ্ছে 1 ফুট থেকে 6 ফুট। লেক কিন্তু খুব বেশি গভীর নয়, আর এর জল হচ্ছে মিষ্টি, সুতরাং এই জলে কিন্তু মাছ রয়েছে। তেলাপিয়া আমরা খাবো আজকে। হ্যাঁ, এখানে তেলাপিয়া মাছ রয়েছে। এখানকার বিখ্যাত হচ্ছে তেলাপিয়া। লেক নাকুরু দেখে আমরা ফেরার পথ ধরেছি। রাস্তার ধারে আবারও দেখা হয়ে গেল সেই সকালে দেখা 3টে সিংহের সঙ্গে। সকালে অনেক সাফারি গাড়ির মধ্যে ওরা খুব সম্ভবত শিকার ধরতে পারেনি, তাই সেই চেষ্টা এখন করছে। আর এই সুযোগে আমরাও সাক্ষী থাকলাম কিভাবে সিংহ শিকার করে তার একরকম কৌশলের সাথে। এরা দুজনে জঙ্গলে কিছু একটা দেখে ওত পেতে আছে। 3 জনের একজন চুপ করে বসে আছে, বাকি 2জন একটু তফাতে দূরে কি যেন দেখছে। বন্য জীবজন্তুর চোখে যেটা আগে ধরা পড়ে সেটা আমাদের খুঁজে পেতে সময় লাগে বই কি। অনেকক্ষণ ধরে অবজার্ভ করার পর বুঝলাম ওই লেকের ধারে সবুজ ঘাসের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা জেব্রা। তাদেরই একটাকে টার্গেট করেছে এই সিংহীর দল। ও, ওই যে দূরে জেব্রা আছে, অনেক দূরে জেব্রা আছে। আমি জিজ্ঞেস করছিলাম যে সিংহ যখন জঙ্গলে মরে যায় তখন এরা কী করে? ধরুন সিংহ বা চিতারা তো মারা যায় কোনোভাবে, বলছে ওদেরকে ওখানেই জঙ্গলে ফেলে রাখে। মানে এমন নয় যে নিয়ে যায় কোথাও বা কোনো কিছু, মরে যায় ওখানেই ফেলে রাখে। ওরা আস্তে আস্তে সব
চামড়া টামড়া কি মাটির সাথে মিশে যায় বা পোকায় খেয়ে নেয়, বাট ওইভাবে পড়ে থাকে। মানে প্রকৃতি থেকে এসছে যারা, তারা প্রকৃতি এইভাবে ফিরে যায়। আর এত বড় সব জঙ্গল, এখানে তো আর কোথায় একটা সিংহ মরে গেছে, কোথায় একটা চিতা মরে গেছে খুঁজে পাওয়া তো সম্ভব নয়। আগামী কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার মতো। বাকি দুজনের ইশারা পেয়ে এই সিংহীটা উঠে গেল। তারপর তিনজনেই ঘন ঝোপঝাড়ের আড়ালে একইভাবে এগোতে থাকলো ওই জেব্রাগুলোর দিকে। বাস্তুতন্ত্রের অদ্ভুত নিয়মে শিকার আর শিকারী তখন এক অপরকে দেখছে। তিনটে সিংহ একটু একটু করে এগোচ্ছে আর চুপ করে ঝোপের আড়ালে লুকিয়ে যাচ্ছে। ওইদিকে জেব্রাগুলো বুঝতে পেরেছে শিকারী ক্রমশ এগিয়ে আসছে যমদূতের মতো নিঃশব্দে ঘাড়ে থাবা বসাতে। এক্ষেত্রে তারা টার্গেট করবে কোনো একটা জেব্রাকে। বাকিরা ছুটে পালালে ওই তিনটে সিংহ তিন দিক থেকে সেই জেব্রাকে ঘিরে ফেলে তার গলায় কামড় বসিয়ে, না হলে শরীর কামড়ে তাকে ধরাশায়ী করবে। ওদিকে জেব্রাগুলোও আসন্ন বিপদ বুঝতে পেরেই হয়তো দ্রুত সেই স্থান পরিত্যাগ করছে, যদিও এদের হাত থেকে আজ তাদের একজনের রেহাই নেই। এই ঘটনার উদাহরণ হিসেবে বলতে পারি, আফ্রিকার মাসাই মারাতে সাফারি করার সময় এমনই একটা দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করেছিল আমার ভাতৃসম দিব্যেন্দু। সেই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যে একদল সিংহ কিভাবে শিকার করার চেষ্টা করছে তাদের থেকে বেশি শক্তিশালী আফ্রিকান কেপ বাফেলো। শিকার আর শিকারীর খেলায় কার জিত কার হার, তার ফলাফল জানতে গেলে হয়তো সারাদিন পড়ে থাকতে হবে এই জঙ্গলে। সেটা সম্ভব নয় জেনেই আমরা রওনা দিলাম লেক নাকুরু ন্যাশনাল পার্ক থেকে আমাদের পরবর্তী গন্তব্য লেক নাইভাসার দিকে। লেক নাকুরুতে আমাদের সাফারি শেষ। আরও সময় থাকলে আরও সময় দেওয়া যেত, পুরো একটা দিনের সাফারি করা যেত। আসলে আমাদের যেতে হবে হচ্ছে এখান থেকে লেক নাইভাসা, আর নাইভাসায় গিয়ে বোটিং করতে হবে। এবার দেরি করলে ওখানে আমরা বোট পাবো না, সেই জন্যই স্যামুয়েল বলছে যে ইফ ইউ ডিলে ইউ ডোন্ট গেট বোট। লেক নাকুরু থেকে আমাদের পরবর্তী গন্তব্য লেক নাইভাসা। সড়কপথে 80 কিলোমিটার, সময় লাগতে পারে ঘন্টা দুয়েক। নাকুরুর থেকেও নাইভাসা আরও বড় লেক, আর এখানেও রয়েছে এন্ট্রি ফি $60 পার পারসন। 6-9-54, প্রায় 5,000 টাকার কাছাকাছি। তো দেখা যাক আমাদের আজকে কি অভিজ্ঞতা হয় এই লেক নাইভাসাতে। তবে যা দেখালাম এই সিরিজে মোটামুটি কেনিয়া কমপ্লিট বলা যেতে পারে। জ্যাকোলা, এখানে জ্যাকেটকে বলা হয়েছে জ্যাকোলা। আর এই বোটের নাম হচ্ছে হিপ্পো বোট সাফারিস। বাপরে, লেক তো বিশাল বড়। আমি তো ভাবছিলাম আমাদের লালদিঘির পাড়ের মতো লেক, এই লেক তো বিশাল ভাই। এপার ওপার প্রায় দেখাই যাচ্ছে না, সমুদ্রের মতো লেক। আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। আমরা তো কোনো স্পন্সরে ঘুরছি না, এবার আমরা তিনজন ঘুরছি এখানে এসে, যা খরচা হচ্ছে সেটা শেয়ার্ড। এই যে শেয়ার্ড বোট নিয়েছি $60 করে, তো আমি পে করে দিলাম প্রথমে। এরা এবার হিসাব করলো কত ডলার, হিসাব করে আমাকে আবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। বলছে সব হিসাব টিসাব যেন ক্লিয়ার থাকে, যাতে কোনো ঝামেলা না হয় পরবর্তীকালে। ট্রিপ এরকমই হওয়া উচিত। লেক নাইভাসার যে জল না, এটা কিন্তু বেশিরভাগ হচ্ছে বৃষ্টির জল বেরোতে পারেনি, জল আটকে গিয়েছে। তার জন্য আর এত পরিমাণে বৃষ্টি আরও বেড়েছে যে তার জন্য সব কিছু ডুবে গিয়েছে। বছর দুয়েক ধরে এই সিচুয়েশন। লেক নাকুরুর মতোই লেক নাইভাসা কেনিয়ার গ্রেট রিফট ভ্যালিতে প্রায় 10,000 বছর আগে সৃষ্ট প্রাকৃতিক হ্রদ। 2020 সালের পর থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত বেড়েই গিয়েছে স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। ঠিক সেই কারণে এই লেকের পরিধি 139 বর্গ কিলোমিটার থেকে বর্তমানে হয়ে দাঁড়িয়েছে 198 বর্গ কিলোমিটার। সেই গ্রেট রিফট ভ্যালিরই কিন্তু অংশ হচ্ছে এই লেক নাইভাসা। লেক নাইভাসা বিখ্যাত প্রায় 400 বেশি প্রজাতির পাখি আর বিশাল সংখ্যক জলহস্তির আবাসস্থল হিসাবে। একই সঙ্গে এখানে রয়েছে নেচার ওয়াক। লেক নাইভাসা জলে ডুবে রয়েছে বিরাট আকারের সব জলহস্তি। এত কাছ থেকে জলহস্তি হয়তো এই প্রথমই দেখা। তবে বোট চালক বারবার করে বলে দিয়েছে নিজেকে সেফ রাখার। যদিও জলহস্তি চট করে কাউকে আক্রমণ করে না, কিন্তু জলের মধ্যে ওরাই সব থেকে বেশি শক্তিশালী, আর কামড়ে ধরলে কিছু করার থাকবে না। আফ্রিকায় জলহস্তির আক্রমণে মানুষের মৃত্যু হয়েছে এমন সংখ্যাও নেহাত কম নয়। ওই জঙ্গলে সিংহ দেখার জন্য সব গাড়িগুলো এক জায়গায় ভিড় ছিল, আর এখানে হিপো দেখার জন্য সব বোটগুলো এক জায়গায় ভিড়ছে। লেকের জলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন আকৃতির গাছ। বৃষ্টিপাতের ফলে এইসব এলাকার জল পরবর্তী সময় আর নামেনি, তাই গাছগুলো এইভাবেই মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে হোয়াইট পেলিক্যান্স। কোথাও আবার স্থানীয় মানুষজন ছিপ নিয়ে মাছ ধরছে, কারণ এই লেকের জলে পাওয়া যায় কেনিয়ার বিখ্যাত তেলাপিয়া মাছ। এই যে লেক নাইভাসা, এই লেক নাইভাসার আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে। পুরো 1 ঘন্টার বোট সফরে এই লেকটা ঘুরিয়ে দেখানো হয়, যদিও আমরা সময় সংক্ষিপ্ত করলাম, কারণ এরপর রয়েছে নেচার ওয়াক। তারপর আবারও আমাদের ফিরতে হবে নাইরোবি।
আমাদের বোট সফর শেষ, এবার আমরা এলাম হচ্ছে এই পারে। বোট সফরটা খুবই সুন্দর, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে সোয়েটারটা আনলেই ভালো হতো আর তারপর ঘুমিয়ে গেলেই ভালো হতো। ঘুমিয়ে যায়, সকালের ক্লান্তিটা আছে না, মানে কম ঘুমের ক্লান্তিটা আছে, আর নদীর ধারে এই হাওয়াতে না আরও ঘুমটা চলে আসে। 1 ঘন্টার নেচার ওয়াক, আর আমাদের সাথে এরকম গাইডও থাকবে, ঠিক আছে? এই গাইড থাকবে, সেই গাইডই কিন্তু আপনাকে নেচার ওয়াক করাতে নিয়ে যাবে। এই হচ্ছে সেই একাশিয়া গাছ, একাশিয়া বা আকাশিয়া, এই গাছেরও উল্লেখ চাঁদের পাহাড়ে আছে। আকাশটা কি সুন্দর, মনে হয় জাপানে বেড়াতে এসেছি আমি। বলছে যারা যেসব অ্যানিম্যাল এখানে আছে তারা খুব ফ্রেন্ডলি, তাদের সঙ্গে হাঁটবেন, ছবি তুলবেন, কোনো ব্যাপার না, এরা হার্মফুল নয়। তারপরে হেঁটে ছবি তুলে তারপরে আবার এখানে ফিরে আসবেন। বোট থেকে নামার পর এক সবুজ বনভূমি, তাতে রয়েছে বিভিন্ন গাছ আর সবুজ ঘাস। একটা বিরাট অংশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে জেব্রা, ইম্পালা কিংবা জিরাফের মতো বিভিন্ন জীবজন্তুরা। এটাও কিন্তু একটা ফরেস্ট, তবে এই জায়গার বিশেষত্ব যে এখানে প্রকৃতির মাঝে চলাফেরা করতে করতে আপনার আশেপাশের জীবজন্তুর সঙ্গে সেলফি বা ফটো তুলতে পারবেন। এইরকম অনেকেই রয়েছেন যারা বন্য জীবজন্তুর সঙ্গে ফটোগ্রাফি করতে চান, কিন্তু ন্যাশনাল পার্কের মধ্যে কাউকে গাড়ি থেকে নামতে দেওয়া হয় না। সুতরাং এই নেচার পার্কে এসে বিভিন্ন প্রাণীদের কাছাকাছি গিয়ে আপনি ফটো বা ভিডিও শ্যুট করতে পারেন। সঙ্গে গাইড থাকবে, সেই আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে। যদিও সিংহ কিংবা লেপার্ড এই ধরনের কোনো হিংস্র জন্তু এই ফরেস্টে নেই। আসলে এই জায়গাটা বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। এই যে বোটে করে এখানে এলাম, এই যে নেচার ওয়াক করলাম 2 ঘন্টার জন্য, এখানে $60 ইজ টু প্রাইসি। মানে এখানে $60, যেখানে আমি একটা ন্যাশনাল পার্ক সারাদিনে গেম ড্রাইভ করছি, সেখানে $60 খরচ করে প্রায় 5400 টাকা খরচ করে ভালো লাগেনি বলবো না, অবশ্যই ভালো লেগেছে। একটা অন্যরকম জায়গা যেখানে সব অ্যানিমালসরা ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা আসলে মজা পাবে। কিন্তু এর জন্য এই যে টাকাটা, এটা টু মাচ প্রাইসি। এটা যদি $20 $30 হতো, দ্যাটস ওকে, $30 অবধি ঠিক আছে, বা $60 টু প্রাইসি। আমার এটাকে খুব একটা মানে ভালো লাগেনি মানে দাম হিসাবে। সিদ্ধ ভাত, সিদ্ধ সিদ্ধ ভাত, সিদ্ধ ভাত। ক্যাফেতে এসেছিলাম কফি খেতে, হ্যাঁ, সেই ক্যাফেটাকে বানিয়ে নিয়েছি ভাতের হোটেল। বললাম ডিম সিদ্ধ হবে, সেগুলি সব ম্যানেজ করলো, কথা বললো হবে, পরোটা সিদ্ধ হবে, এখানে ভাতও পাওয়া যায়। তো এই বিকালবেলা এখন 5:45 বাজতে চললো, আমরা এখানে দিলাম হচ্ছে ভাত, আলু সেদ্ধ, ঘি তো আমাদের সঙ্গেই ছিল, এই নিয়ে খাচ্ছি। তাহলে গিয়ে আর খাওয়া দাওয়া ঝামেলা মেটাতে হবে না, যেহেতু আমাদের এরপরে ফ্লাইট রয়েছে, গিয়ে রান্না করে এনার্জিও থাকবে না সারাদিন ঘুরে। আর অনুপম নিয়েছে লেক নাইভাসার তেলাপিয়া মাছ। এই লেকে এখানে এই মাছটাই বিখ্যাত, এই রকম বড় সাইজের 1 পিস তেলাপিয়া, ভাবা যায়? এত বড় মাছ মনে হচ্ছে অনুপমকে খেয়ে নেবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাইভাসা থেকে ফিরে এলাম নাইরোবিতে। আপাতত ঘন্টা 3 বিরতি, আর এরই মাঝে বিদায় জানালাম সামিউলকে এই বছরের মতো। 2026 সালে আবারও আমাদের দেখা হবে এই আশায়। 2026-এ আমরা আসছি ট্রাভেল উইথ কৌশিক টিম, সবাই মিলে। আশা করি সেই ট্রিপে হয়তো আপনারাও কেউ কেউ যোগদান করবেন, এবং তখন আবারও আমরা ঘুরবো হচ্ছে মাসাই মারা, এবং সেই সাথে সেরেঙ্গেটি, এবং সেই সাথে আফ্রিকার অন্য কিছু। একই সঙ্গে বিদায় জানালাম পূর্ব আফ্রিকার কেনিয়াকে। এরপরে গল্প লিখব নতুন সকালে নতুন এক দেশে পৌঁছে, যার নাম ইথিওপিয়া। শেষ করলাম কেনিয়া সিরিজ, আর সেই সঙ্গে আপনাদের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা আর বড়দের আমার প্রণাম।